বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা যে কাজটা করেছিলাম সেটা হলো ক্ষমতা দিয়ে অঙ্ক করেছিলাম। আজকে আমরা ক্ষমতার আরো কিছু অঙ্ক দেখব। ক্ষমতার সূত্রটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। ক্ষমতা P = mgh/t। তাহলে ক্ষমতা বের করার জন্য আমাদের কি লাগবে? আমাদের লাগবে ভর, আমাদের লাগবে উচ্চতা, আর আমাদের লাগবে সময়। লাগবে ভর, লাগবে উচ্চতা, আর লাগবে সময়। এই তিনটা জিনিস বা এই তিনটা রাশি যদি আমরা জানতে পারি তাহলে আমরা ক্ষমতা বের করতে পারবো। ওকে, এবার তাহলে আমি একটা অঙ্ক দিচ্ছি তোমাদের, দেখি তোমরা কিভাবে বের করো। একটি কুয়ার ব্যাস 2 মিটার ও গভীরতা 6 মিটার। কুয়াটি পানিপূর্ণ। সম্পূর্ণ পানি উঠানোর জন্য 3 হর্স পাওয়ার ক্ষমতার একটি পাম্প ব্যবহার করা হলো। সম্পূর্ণ পানি উঠাতে কত সময় লাগবে? প্রিয় ছাত্রছাত্রী, একটু ভালো করে বুঝে এই অঙ্কটা করতে হবে। যদি ভালো করে বুঝে এই অঙ্কটা করতে পারো তাহলে অনেক অঙ্কের সমাধান তুমি নিজে নিজে দিতে পারবা। আর যদি না বুঝে মুখস্থ করো, মানুষের একটা অঙ্ক করিয়েছে সেটা আমি মুখস্থ করে ফেললাম, আমার সব শিখা হয়ে গেল, এটা কোনো অবস্থাতেই সম্ভব হবে না। তাহলে কি বুঝতে হবে একটু খেয়াল করি আমরা। এখানে দেখো একটা কুয়া দেখিয়েছি আমি। এই কুয়ার গভীরতা হলো 6 মিটার। কুয়ার গভীরতা কয় মিটার? 6 মিটার। এইখানে আমি দেখিয়েছি কুয়া হচ্ছে গোল থাকে, তোমরা জানো। এই গোল কুয়ার এক পার থেকে অন্য পারের যে দূরত্ব সেটা হচ্ছে ব্যাস। যদি আমি এটার উপর অংশটা দেখাই এরকম, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা হবে ব্যাস। এই ব্যাস হচ্ছে 2 মিটার। ব্যাস কয় মিটার? 2 মিটার। এই কুয়াটা সম্পূর্ণ পানি দিয়ে পূর্ণ। তোমাদের কিন্তু আগে বুঝতে হবে কুয়া কি। যদি তোমরা কুয়াই না চিনো তাহলে অঙ্ক করা যাবে না। কুয়া মাটির উপর থেকে উপরের দিকে থাকে, এরকম যদি তোমরা চিন্তা করো তাহলে তো হবে না। কুয়া মাটির যে লেভেল সেই লেভেল থেকে নিচের দিকে থাকে। কোন দিকে থাকে? কুয়া মাটির যে লেভেল সেই মাটির লেভেল থেকে নিচের দিকে থাকে। মানেটা কি? কুয়া হচ্ছে একটা জাস্ট গর্ত। কুয়া কি? গর্ত। পুকুর কি? গর্ত। কুয়া, পুকুর, নদী বা খাল, বিল, এই সবগুলোই গর্ত। এক একটার আকৃতি এক এক রকম। কুয়ার আকৃতিটা হচ্ছে গোল, এটা নিচের দিকে একটা গর্ত, জাস্ট, আর কিছুই না। সবাই যদি আসল জিনিসটাই না চিনো তাহলে কিন্তু অঙ্ক করা সহজ হবে না, কঠিন হবে। তাহলে খেয়াল করো, এই জায়গায় কুয়াটা একটা গর্ত। এই গর্তটা মাটির লেভেল থেকে কতটুকু নিচে গিয়েছে? 6 মিটার। কয় মিটার নিচের দিকে গিয়েছে? 6 মিটার নিচের দিকে গিয়েছে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা কুয়ার গভীরতা 6 মিটার আর ব্যাস হলো 2 মিটার। এইবার আমরা এই অংশটা পড়ি। একটি কুয়ার ব্যাস 2 মিটার ও গভীরতা 6 মিটার। কুয়াটা সম্পূর্ণ পানিপূর্ণ। কুয়াটা সম্পূর্ণ পানিপূর্ণ মানেটা কি? তুমি যদি কুয়ার পাড়ে গিয়ে দাঁড়াও তাহলে তুমি যে জায়গায় দাঁড়াবা সেই লেভেল পর্যন্ত পানি দিয়ে পূর্ণ। তার মানে আমি যদি এইখানে চিত্রটা কমপ্লিট করি এইভাবে, এই জায়গায় তুমি গিয়ে দাঁড়াবা, এই জায়গায় তুমি দাঁড়াবা, তোমার পায়ের নিচে যে মাটির লেভেল আর পানির লেভেল, এই দুটা লেভেল কি সমান? এই দুটা লেভেল সমান। এখানে কিন্তু তুমি যদি সামনে গিয়ে এই জায়গায় পা রাখো তাহলে কিন্তু পড়ে যাবে নিচে, 6 মিটার নিচে চলে যাবা। কারণ এই জায়গায় একটা গর্ত আছে, এই জায়গায় কি আছে? গর্ত। এই গর্তটা পানি দিয়ে পূর্ণ, তুমি বুঝতে পারবে না কতটুকু গর্ত। এবার কুয়াটি পানিপূর্ণ, কুয়াটা সম্পূর্ণ পানিপূর্ণ। সম্পূর্ণ পানি উঠানোর জন্য 3 হর্স পাওয়ার ক্ষমতার আরেকটা একক হলো হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার সমান কত সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। তাহলে হর্স পাওয়ার আরেকটা একক। 3 হর্স পাওয়ার ক্ষমতার একটি পাম্প। পাম্প মানে কি? তোমরা মোটরের নাম শুনেছো, বৈদ্যুতিক মোটর। এই বৈদ্যুতিক মোটর দিয়ে পানি উপরে উঠানো যায়। প্রত্যেকটা বিল্ডিং এর নিচে একটা করে পানি রিজার্ভার থাকে। ওই রিজার্ভার থেকে মোটরের সাহায্যে বিল্ডিং এর ছাদে পানির ট্যাঙ্কিতে পানি উঠানো হয়। কিসের সাহায্যে? এই পাম্পের সাহায্যে। এই পাম্পের সাহায্যে, যেটাকে বলা হয় বৈদ্যুতিক মোটর। বৈদ্যুতিক মোটরের সামনে একটা পানির পাম্প লাগানো থাকে। ব্যবহার করা হলো। সম্পূর্ণ পানি উঠাতে কত সময় লাগবে এই জায়গায় আমাদের বের করতে হবে সময়। কি বের করতে হবে? সময়। আমাদের অঙ্ক করার নিয়ম অনুসারে একই নিয়ম, নিয়মের কোনো পার্থক্য নেই। এই জায়গায় এখানে কি দেওয়া আছে তোমরা আমাকে বলো। এখানে দেওয়া আছে ব্যাস। ব্যাস থেকে আমরা বের করতে পারি ব্যাসার্ধ। ব্যাসার্ধ আর ইকুয়াল টু 2/2 ইকুয়াল টু 1 মিটার। ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তাই আমি ব্যাসার্ধ বের করলাম। আর এই জায়গায় দেওয়া আছে কুয়ার গভীরতা। গভীরতা এল দিয়ে প্রকাশ করলাম। এল হলো 6 মিটার। এল কেন এল দিয়ে প্রকাশ করলাম একটু পরে তোমাদের আমি বলতেছি। তারপরে কি দেওয়া আছে? ক্ষমতা। ক্ষমতা পি ইকুয়াল টু 3 হর্স পাওয়ার সমান হলো 3 × 746। এটা যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 318, 312 আর 13, 321, 2238 ওয়াট। তাহলে ক্ষমতা পেয়ে গেলাম। এই জায়গায় আমাদের বের করতে হবে সময়। T ইকুয়াল টু হোয়াট? কি বের করবো আমরা? সময়। T ইকুয়াল টু হোয়াট? একটু খেয়াল করে দেখো, এখানে সময় বের করব। এখানে পি এর মান দেওয়া আছে। এই জায়গায় এইচ লাগবে, এই জায়গায় এম এর মান লাগবে। এই দুইটার একটাও কিন্তু আমরা এখনো পাইনি। কিভাবে পাবো বলো আমাকে। এখানে আমরা কি উপরে উঠাবো? পানি উঠাবো। কি উপরে উঠাবো? পানি। তাহলে আমার এখানে এই এমটা হচ্ছে পানির ভর। এমটা কি? পানির ভর। বলো এই পানির ভর কত আমাদের বের করতে হবে। আমরা যেটা জানি সেটা হলো m ইকুয়াল টু রো ভি। m ইকুয়াল টু রো ভি। তোমরা কি জানো? অবশ্যই জানো। কিভাবে লিখলাম? রো ইকুয়াল টু m বাই ভি। রো ইকুয়াল টু m বাই ভি। তাহলে m ইকুয়াল টু রো ভি। এবার এই রোটা কার ঘনত্ব? পানির ঘনত্ব। এই ভিটা কার আয়তন? পানির আয়তন। এখানে যে পানি আছে সেই পানির আয়তন হচ্ছে ভি। এখানে যে পানি আছে সেই পানির ঘনত্ব হলো রো। এই জায়গায় দেখো রো ইনটু এই ভি আয়তন। এটাকে বলা হয় সিলিন্ডারের আয়তন। কুয়া হচ্ছে একটা সিলিন্ডার। কুয়া হচ্ছে একটা সিলিন্ডার। এই সিলিন্ডারের আয়তন হলো পাই আর স্কয়ার এল।
সিলিন্ডারের আয়তন কত? পাই আর স্কয়ার এল। তাহলে এই জায়গায় আরটা হলো সিলিন্ডারের ব্যাসার্ধ আর এলটা হলো সিলিন্ডারের দৈর্ঘ্য। এই জন্য আমরা কুয়ার গভীরতাটাকে এল দিয়ে প্রকাশ করেছি। এই জায়গায় আমি মানগুলো বসিয়ে দেই। পানির ঘনত্ব তোমরা জানো 1000। এখানে পায়ের মান 3.1416, আর এর মান হচ্ছে 1 স্কয়ার ইনটু এল এর মান হচ্ছে 6। এইবার এইগুলো গুণ করলে তুমি পেয়ে যাবে হচ্ছে এম এর মান। কিসের মান পেয়ে যাবা? এম এর মান। এইবার আমার লাগবে হলো গভীরতা এইচ। এইচ তোমরা সবাই বলো এইচ এর মানটা কত হবে? সবাই নিশ্চয় বলবা এইচ এর মান হলো 6 মিটার। এইচ এর মান কত? 6 মিটার। না, এইচ এর মান 6 মিটার হবে না। কেন হবে না সেটা আমি এখন বুঝাবো। প্রথমে বেসিকটা বুঝাবো, তারপরে মনে রাখার জন্য শর্ট একটা টেকনিক বলে দিব, সেটা মনে রাখবা। এখান থেকে যদি আমি কুয়াটা আরেকবার আঁকি, খেয়াল করে দেখে শুনে বলবা। এটা হলো গর্ত, এটা ছিল 6 মিটার, এতটুকু পানি পূর্ণ। তুমি যখন পানি এখান থেকে উঠানো শুরু করবা, আমি এই লেভেল থেকে পানি জাস্ট এখানে উঠাবো, এখানে দাঁড়িয়ে এখান থেকে পানি এখানে উঠাবো। তাহলে কত উচ্চতায় পানি উঠাচ্ছি? 0 উচ্চতায়। কারণ পানি এই লেভেলে আছে, এখান থেকে জাস্ট এখানে পানি উঠাই আমি রেখে দিলাম, তাহলে এখানে উচ্চতা হলো 0। তাহলে এইখানে এইচ এর মান 0 থেকে শুরু। যখন তুমি পানি উঠাইতে থাকবা তখন এই লেভেলটা এই জায়গায় থাকবে না, এই জায়গা থেকে একটু নিচে চলে আসবে। যখন একটু নিচে চলে আসলো তখন তুমি কতটুকু উঁচুতে পানি উঠাচ্ছ? তখন এইচ এর মান হবে 1 মিটার। যখন তুমি আরো পানি উঠাবা তখন আর একটু নিচে নেমে আসবে, তখন তুমি কতটুকু উঁচুতে পানি উঠাচ্ছ? এইচ এর মান 2 মিটার। তারপরে যখন এখানে আসবে তখন এইচ এর মান হবে 3 মিটার, তারপরে হবে 4 মিটার, তারপরে 5 মিটার, তারপরে হবে এইচ এর মান 6 মিটার। তাহলে পানি সবসময় তো একই উচ্চতায় উঠতেছে না, এক এক সময় এক এক উচ্চতায় উঠতেছে। তাহলে তুমি কোন উচ্চতাটা ব্যবহার করবা? এই জায়গায় স্টুডেন্টদের প্রশ্ন করলে সহজেই তারা উত্তর দেয় যেভাবে, সেটা হচ্ছে স্যার গড় উচ্চতা ব্যবহার করবো। আমিও তোমাদের সাথে একমত। এখানে এইচটা হবে গড় উচ্চতা, তার মানে সর্বনিম্ন উচ্চতা যোগ সর্বোচ্চ উচ্চতা ডিভাইডেড বাই 2। বলো সর্বনিম্ন কত ছিল? 0। তাহলে 0 প্লাস সর্বোচ্চ কত? 6। তাহলে 6 ডিভাইডেড বাই, এখানে দুইটা রাশি নিয়েছি, ডিভাইডেড বাই 2। গড় মানে কি সেটাও তোমাদের জানতে হবে। 5 জন ছেলে বা মেয়ের বয়সের গড় মানে হচ্ছে 5 জন ছেলে বা মেয়ের বয়সের যোগফল ডিভাইডেড বাই 5। 5 জন ছেলে বা মেয়ের বয়সের যোগফল ডিভাইডেড বাই 5। যদি 10 জন থাকে তাহলে 10 জনের যোগফল ডিভাইডেড বাই 10। এখানে যেহেতু দুইটা মান নিয়েছি তাহলে দুইটার যোগফল ডিভাইডেড বাই 2। সর্বনিম্ন 0 আর সর্বোচ্চ 6। এই জায়গা থেকে আমরা তাহলে এইচ এর মান যেটা বের করলাম সেটা হলো 3 মিটার। এইটাই হলো বেসিক। এবার যদি তুমি অন্যভাবে একটু সহজভাবে মনে রাখতে চাও তাহলে আমি তোমাকে বলে দিব, এখানে যতটুকু পানি থাকবে, কয় মিটার পানি আছে? 6 মিটার। এই 6 মিটার পানি থাকলে 6 মিটারের অর্ধেক হবে এইচ। 6 মিটারের কতটুকু? অর্ধেক। অর্থাৎ এখানে 6 মিটার হলে এইচ হবে 3 মিটার। হিসেবে কয় মিটার? ডাইরেক্ট 6/2। ডাইরেক্ট 6/2। আরেকটা অঙ্ক আমি করাবো, তারপরে তোমাদের এই ভেজালটা আমি ভেঙে দিব কিভাবে 6/2 হবে ডাইরেক্ট। ওকে, আমি এটা আরেকটু মনে করিয়ে দিই তোমাদের। এখানে আমাদের দেওয়া ছিল ব্যাস, ব্যাস থেকে আমরা বের করেছি ব্যাসার্ধ, দেওয়া ছিল গভীরতা এল লিখলাম, এরপরে দেওয়া ছিল ক্ষমতা, ক্ষমতা থেকে হর্স পাওয়ার ছিল আমরা ওয়াটে বের করে নিলাম, তারপরে হচ্ছে সময় টি, এটা আমরা বের করব। এখানে আমাদের লাগবে এম, এম এর মান হচ্ছে রো ভি। এখানে রো হলো পানির ঘনত্ব আর ভি হলো পানির আয়তন। আয়তন এই জায়গায় সিলিন্ডারের জন্য পাই আর স্কয়ার এল। এখান থেকে আমরা ভর পেয়ে গেলাম। আর এই
উচ্চতাটা হবে গড় উচ্চতা, সর্বনিম্ন উচ্চতা যোগ সর্বোচ্চ উচ্চতা ডিভাইডেড বাই 2। এই জায়গায় লিখবো আমরা জানি, দেখা যায় এটা আমরা জানি p mgh/t, তাহলে এই জায়গা থেকে লেখা যায় t mgh/p। তোমরা সবগুলো মান m এর মান বসাবা, g এর মান বসাবা, h এর মান বসাবা, p এর মান বসাবা, বসানোর পরে এখান থেকে সময় বের হয়ে যাবে সেকেন্ড। এখানে যে সময়টা বের হবে সেটা সেকেন্ডে, যদি এখানে সময়টা 60 সেকেন্ডের বেশি হয় তাহলে তোমরা 60 দিয়ে ভাগ করে মিনিটে নিয়ে যাবা। সময়টা যদি 60 সেকেন্ডের বেশি হয় তাহলে 60 দিয়ে ভাগ করে মিনিটে নিয়ে যাবা, তাহলে সুন্দর হবে। এবার আমি তোমাদের একটা এইচডব্লিউ দিব এখন। এইচডব্লিউটা হলো এরকম, এখানে হবে 3 মিটার আর এখানে হবে 8 মিটার, এখানে হবে 3, এখানে হবে 8, এখানে হবে 2 হর্স পাওয়ার, আর সব একই থাকবে। তোমরা এই অঙ্কটা যখন করবা, আমি তো খুব শর্ট টাইমে এই লেখাগুলো এডিট করে দিচ্ছি, তোমরা এই করার সময় পজ করে অর্থাৎ স্টপ করে এটা লেখে তারপর অঙ্ক করবা। আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। তোমরা চিত্রটার দিকে একটু তাকাও ভালো করে বোঝার জন্য। এই জায়গায় একটু খেয়াল করে দেখো, একটা কুয়ার গভীরতা হচ্ছে 1000 মিটার, তাহলে এই চিত্রের দিকে তাকালে দেখতে পাবে আমরা কুয়ার ব্যাস হলো 4 মিটার, কুয়ার গভীরতা হলো 10 মিটার সম্পূর্ণ গভীরতা, কিন্তু এই কুয়ার 1 মিটার খালি। কয় মিটার খালি? 1 মিটার খালি। আগেরটা কিন্তু কোনো খালি ছিল না। এবার এই অঙ্কের মধ্যে 1 মিটার খালি আছে। এই অঙ্কটা আমরা কিভাবে করব সেটা এখন দেখি। এখানে m equal to rho v, আমরা একটু শর্টে করতেছি, m equal to rho v, তোমরা সবাই জানো। আর এই জায়গায় রো রয়ে গেল, এটা হবে পাই r স্কয়ার l, রো ইনটু পাই r স্কয়ার l। এই জায়গায় 1000 3.1416 ইনটু r এর মান কত হবে বলো? r এর মান এখানে ব্যাস হলো 4, তাহলে r এর মান হবে 2 স্কয়ার। l এর মান কত সেটা আমাদের বুঝতে হবে। তোমরা সবাই বলবা l এর মান হলো 10 মিটার, কিন্তু না, যতটুকুর মধ্যে পানি থাকবে ততটুকু হবে l, যতটুকুর মধ্যে পানি থাকবে ততটুকু কি হবে? l। মনে রাখতে হবে এখানে পানি আছে কয় মিটারের মধ্যে বলো দেখি? পানি আছে 9 মিটারের মধ্যে। কয় মিটারের মধ্যে পানি আছে?
9 মিটার, কারণ 1 মিটার খালি। যদি 1 মিটার খালি থাকে তাহলে এখানে এল এর মান 10 বসানো যাবে না, এখানে হবে 9। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে আবার বুঝাই। এখানে n = রো ভি তোমরা জানো, রো ইনটু পাই আর স্কয়ার এল এটা জানো। এই জায়গায় আর ব্যাসার্ধ এটাও জানো। এল এর মান তোমরা জানো কুয়ার গভীরতা, কিন্তু এই এলটা হলো যতটুকুর মধ্যে পানি থাকবে ঠিক ততটুকুর দৈর্ঘ্য হলো এল। তাহলে এল কুয়ার গভীরতা ছিল 10, ঠিক আছে, কিন্তু 1 মিটার আমি এখানে বলে দিয়েছি খালি। যদি 1 মিটার খালি হয় তাহলে এখানে এল এর মান হবে 9। এই জায়গা থেকে আমরা পেয়ে গেলাম এম। তাহলে আমরা এম এর মান পেয়ে গেলাম। এই জায়গায় আমাদের যেটা লাগবে আমরা জানি P = mgh/t। বলো এখানে কি দেওয়া আছে? এম এর মান বের হয়ে গেল। এখানে দেওয়া আছে t = 30 মিনিট সমান হলো 30 × 60 সেকেন্ড সমান হলো 1800 সেকেন্ড। তাহলে টি হয়ে গেল, জি এর মান আমরা জানি। এইবার আমাদের লাগবে হলো এইচ। বলো এবার এইচ এর মান কত হবে? এইচ এর মান যদি নিয়ম অনুসারে আমরা করি তাহলে হবে এরকম, এখান থেকে পানি উঠানো শুরু হবে। আমি একটু বুঝিয়ে দিই তোমাদের। এই জায়গায় তোমরা দাঁড়িয়ে আছো, পানি এইখান থেকে উঠানো শুরু হবে। বলো কত উচ্চতায় পানি উঠাবা? 1 মিটার, যেহেতু 1 মিটার খালি তাহলে এইচ এর মান সর্বনিম্ন হচ্ছে 1 মিটার। আর যখন পানি উঠতে থাকবে আর এই লেভেলটা যখন নিচের দিকে নামতে থাকবে তখন এই জায়গা থেকে পানি উঠাইলে কত উচ্চতায় পানি উঠাবা? সর্বোচ্চ উচ্চতা এটা হলো এইচ এর মান 10 মিটার। কয় মিটার? 10 মিটার, কারণ এখান থেকে একেবারে উপরে পানি উঠালে হবে 10 মিটার, আর সর্বনিম্ন ছিল কয় মিটার? 1 মিটার। তাহলে এইচ এর মান যেটা হবে সেটা হলো 1 + 10/2 সমান হচ্ছে 5.5 মিটার। 5.5 মিটার। যদি অন্যভাবে বুঝতে চাও তাহলে আমি এটাকে এইভাবে বলবো, যে অংশটা ফাঁকা থাকবে সেটা সরাসরি যোগ করবা। 1 ফাঁকা সরাসরি যোগ করে দিলাম, আর পানি যতটুকুর মধ্যে থাকবে ততটুকুকে অর্ধেক করে দিবা। তার মানে এই জায়গায় হবে 9/2। 1 + 4.5 = 5.5 মিটার। আগের বার বলেছিলাম যতটুকুর মধ্যে পানি আছে ততটুকুর অর্ধেক এইচ। আগের বার সম্পূর্ণটা ভর্তি ছিল, উপরে কোনো ফাঁকা জায়গা ছিল না, এই জন্য সামনে ছিল 0। সামনে কত ছিল? 0। এরকম ছিল, এটি 0 ছিল না, আমি দেইনি। এরকম ছিল তোমাদের, এটা ছিল 6 মিটার। তাহলে এইচ এর মান ছিল হলো 6/2 = 3। আমি এটাকে কিভাবে লিখতে পারি? 0 + 6/2, কারণ এর উপরে কোনো ফাঁকা জায়গা ছিল না। কিন্তু এই জায়গায় মনে রাখবা, উপরে যতটুকু ফাঁকা জায়গা থাকবে সেইটা সরাসরি যোগ করব, প্লাস যতটুকুর মধ্যে পানি আছে তার অর্ধেক করে দিব। যতটুকুর মধ্যে পানি আছে তার কি করে দিব? অর্ধেক। তাহলে 1 প্লাস এটা অর্ধেক করে দিলে 4.5 = হবে 5.5। এইটার বেসিকটা কিন্তু এইটা তোমাদের আমি বেসিক অবশ্যই শিখাবো, আর এইটা শর্টে করার জন্য বলে দিচ্ছি। তোমাদের যেটা ভালো লাগে সেটা লিখতে পারবে, কোনো সমস্যা নেই। পদার্থবিজ্ঞান বুঝলেই সহজ, আর না বুঝলেই কঠিন। তাহলে এই অংশটা আমি মুছে দিলাম। তোমরা এবার যেটা বের করবা সেটা হলো P = what? এই জায়গায় m এর মান আছে, g এর মান আছে, h এর মান আছে, t এর মানও আছে। সবগুলো মান বসিয়ে যেটা পাবা সেটা হবে ওয়াট। এই ওয়াট থেকে হর্স পাওয়ারে নেওয়ার জন্য তোমরা যেটা করবা, এখানে যে মানটা থাকবে তাকে 746 দিয়ে ভাগ করে লিখে দিবা হর্স পাওয়ার। কারণ পাম্পের ক্ষমতা সাধারণত হর্স পাওয়ার এককে লেখা হয়। পাম্পের ক্ষমতা সাধারণত হর্স পাওয়ার এককে লেখা হয়, এই জন্য আমরা এইভাবে লিখব। আশা করি তোমরা এই অঙ্কটাও পারবা। এই অঙ্কটা তো ক্যালকুলেশন করবাই, আমি ক্যালকুলেশন করি নাই, পরের দিন ক্যালকুলেশন করে দিব। আর এরপরে আমি আরেকটা অঙ্ক দিচ্ছি একই রকম, সেটাও তোমরা ক্যালকুলেশন করবা। বাসায় বসে এইগুলো সব করতে হবে।
এটা দিচ্ছি HW, এখানে দিলাম 2 মিটার, এটা দিলাম 8 মিটার, এটা দিলাম 3 মিটার, 30 মিনিট, এখানে দিলাম 25 মিনিট, বাকি সেম থাকবে সব। তোমরা এই অঙ্কটাও করবা। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতার নাম শুনেছো কিনা? মুছে দিলাম। কর্মদক্ষতা, কর্মদক্ষতার সংজ্ঞা আগে লিখে নেই, তারপরে বুঝাচ্ছি তোমাদের আমি। দক্ষতা, কর্মদক্ষতা এটা ইকুয়াল টু লব্য কার্যকর ক্ষমতা মোট প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। এটাকে এইভাবে লেখা হয় পি প্রাইম বাই পি ইন্টু 100%। এটা ইকুয়াল টু পি প্রাইম বাই পি ইন্টু 100%। আবার আরেকভাবে লেখা হয় এটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ প্রাইম বাই ডাব্লিউ ইন্টু 100%। এই জায়গায় ডাব্লিউ প্রাইমটা বুঝতে পারতেছো তোমরা মনে হয়। এটা যদি ক্ষমতা হয় এটা হলো কাজ বা শক্তি, এটা ক্ষমতা, এটা হলো কাজ বা শক্তি। এইটা থেকে এইটাতে কিভাবে আসলো সেটা আমি দেখাচ্ছি, একটু বলি। কর্মদক্ষতা ইটা দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? ইটা দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে লব্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা। সংজ্ঞা যেভাবে লেখা হয়, কোন যন্ত্রের লব্য কার্যকর ক্ষমতা ও মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতকে ওই যন্ত্রের কর্মদক্ষতা বলে। কর্মদক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয়। কর্মদক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয়। আমাকে একটা কথা তোমরা বলো, সেটা হচ্ছে এই কর্মদক্ষতার এককটা কি হবে? তোমরা চিন্তা ভাবনা করে বলার কোনো দরকার নাই। সমীকরণের দিকে তাকাবা, তাকালে দেখতে পাবা একই ধরনের দুইটা রাশির অনুপাত হলো কর্মদক্ষতা। যদি একই ধরনের দুইটা রাশির অনুপাত কর্মদক্ষতা হয় তাহলে তার কোনো একক থাকবে না, কারণ উপরের একক আর নিচের একক কাটা যায়। এখানে কর্মদক্ষতার কোনো একক নাই। কথা বুঝাইতে বললাম। এইবার এটা তো সংজ্ঞা বুঝাইলাম, বাস্তব জীবনে কিভাবে এটা ব্যবহার হয় সেটা একটু বুঝাই। মনে করো একটা মেশিনের গায়ে বা একটা মোটরের গায়ে লেখা আছে 3.4 বা 3.5 হর্স পাওয়ার। এখন তুমি যখন এই মেশিনটাকে কাজে লাগাবা বা পাম্পটাকে কাজে লাগাবা, কাজে লাগাই দেখলা এটার 3.4 হর্স পাওয়ার পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে 3.2। কতটুকু ক্ষমতা পাওয়া যাচ্ছে? 3.2। লেখা আছে 3.4। তো এই যে যতটুকু গায়ে লেখা ছিল সেটা হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা, আর আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে লব্য কার্যকর ক্ষমতা। লব্য মানে যেটা লাভ করা হয়, যেটা আমরা পাই, সেটা হচ্ছে লব্য কার্যকর ক্ষমতা। তাহলে যতটুকু লেখা ছিল তার শতকরা কত পার্সেন্ট সে কাজে লাগাইতে পারে সেটাই হলো কর্মদক্ষতা। একটা উদাহরণ দিলেই তোমরা বুঝবা। তো এর আগে আমি এই সমীকরণটা একটু বুঝাই নিই। তাহলে লব্য কার্যকর ক্ষমতাকে আমরা পি প্রাইম দিয়ে প্রকাশ করব, আর মোট প্রদত্ত ক্ষমতাকে আমরা প্রকাশ করব পি দিয়ে। তাহলে পি প্রাইম বাই পি ইন্টু 100%, এটা একটা নতুন সমীকরণ দাঁড়ালো। এই জায়গায় এটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ প্রাইম বাই ডাব্লিউ ইন্টু 100%। কিভাবে আসলো সেটা আমি এটা থেকে একটু দেখাই। তোমরা জানো পি প্রাইম এর জায়গায় লেখা যায় ডাব্লিউ প্রাইম বাই টি, কারণ পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, কাজের হার। আর নিচে লেখা যায় ডাব্লিউ বাই টি ইন্টু 100%। এই জায়গায় দেখো ডাব্লিউ, এটা যদি কাটা দেয় ডাব্লিউ প্রাইম বাই ডাব্লিউ ইন্টু 100%, তাহলে এইটা যেই কথা এটাও একই কথা। দুই জায়গায় সময়টা কাটা যায়। কাটা যাওয়ার কারণে দুইটা সমীকরণই এক। মনে রাখবে একটা, দুইটা মনে রাখার দরকার নেই, অটোমেটিক আরেকটা আসবে। অঙ্ক করতে করতে আমরা এখন একটা অঙ্ক করব।
একটি ইঞ্জিনের গায়ে 3 হর্স পাওয়ার, ইঞ্জিনটির কর্মদক্ষতা 60% হলে লভ্য কার্যকর ক্ষমতা কত হবে? এখানে যা যা দেওয়া আছে সেগুলো আমরা এখন লিখব। বলো এখানে কি দেওয়া আছে? ইঞ্জিনের গায়ে লেখা আছে, এটা ইঞ্জিনের গায়ে যেটা লেখা থাকবে সেটা হলো প্রদত্ত ক্ষমতা। তাহলে আমরা লিখবো এখানে প্রদত্ত ক্ষমতা P equal to 3 হর্স পাওয়ার। 3 হর্স পাওয়ারে রাখলে আমাদের কোনো সমস্যা নেই। 3 হর্স পাওয়ারে রাখলে পরে আমাদের 3 হর্স পাওয়ারে বের হবে, মানে হর্স পাওয়ার এককেই বের হবে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কর্মদক্ষতা এটা ইকুয়াল টু 60%। আমরা কি বের করব? লভ্য কার্যকর ক্ষমতা P প্রাইম ইকুয়াল টু হোয়াট? লভ্য কার্যকর ক্ষমতা P প্রাইম ইকুয়াল টু হোয়াট? আমরা জানি এটা ইকুয়াল টু P প্রাইম বাই P ইনটু 100%। মানগুলো বসিয়ে দেই। 60% P প্রাইমের মান আমরা বের করব। P এর মান 3 ইনটু 100%। এই পার্সেন্ট কাটা দাও। যদি এই 100টাকে 60 নিচে নিয়ে আসো তাহলে 0.6 ইকুয়াল টু P প্রাইম বাই 3। 100টাকে 60 নিচে নিয়ে আসো, তাহলে 60 কে 100 দিয়ে ভাগ করলে 0.6। এই জায়গায় P প্রাইম ইকুয়াল টু গুণ করো 1.8 হর্স পাওয়ার। তাহলে কার্যকর ক্ষমতা যেটা বের হলো সেটা হলো 1.8 হর্স পাওয়ার। কার্যকর ক্ষমতা মানে হচ্ছে যেই ক্ষমতাটা কাজে লাগানো হয়। কার্যকর ক্ষমতা মানে কি? যে ক্ষমতাটা কাজে লাগানো হয়। এটা ভালো করে তোমাদের মনে রাখতে হবে। এইবার আমরা এটা দিয়ে আরেকটা অঙ্ক করব। একটা হিসাব দিব এটার আগে, কারণ প্রত্যেকটা অঙ্কের একটা প্র্যাকটিস থাকা উচিত। এটা HW দিলাম, এটা হলো 5 হর্স পাওয়ার, এটা হলো 56% হলে লব্ধ কার্যকর ক্ষমতা নির্ণয় করো। একটি পাম্প 5 মিনিট সময়ে 12,000 কেজি পানি দশ মিটার উঁচুতে উঠাতে পারে। পাম্পের দক্ষতা, কর্মদক্ষতা দুইটা একই জিনিস। দক্ষতা কর্মদক্ষতা দুইটা একই জিনিস। পাম্পের দক্ষতা 55% হলে, 55% না দিয়ে একবারে 60% দিই। 60% হলে পাম্পের ক্ষমতা নির্ণয় করো। এখান থেকে বুঝতে হবে আমাদের কোন ক্ষমতা বের করতে বলেছে। প্রদত্ত ক্ষমতাও বলেনি, আবার লব্ধ কার্যকর ক্ষমতাও বলেনি। আমাদেরকে বুঝে নিতে হবে এখানে কোন ক্ষমতা আমাদের বের করতে হবে।
আমি একটা ক্লু দিচ্ছি তোমাদের, মনোযোগ দাও। একটি পাম্প 5 মিনিট সময়ে 12,000 কেজি পানি 10 মিটার উঁচুতে উঠাতে পারে। এখানে যে বর্ণনাটা দিয়েছি সেই জায়গায় কিন্তু পাম্পের একটা ক্ষমতা বের করা যায়। ওইখানে আমরা যেই ক্ষমতাটা বের করব সেই ক্ষমতাটা কি লব্ধ কার্যকর ক্ষমতা হবে নাকি প্রদত্ত ক্ষমতা হবে? অবশ্যই কার্যকর ক্ষমতা হবে, কারণ এখানে কাজ করতেছে। যেহেতু কাজ করতেছে বা এই পরিমাণ কাজ সে করতে পারে, তাই এই জায়গায় হবে কার্যকর ক্ষমতা। এই যে জায়গায় দেখো, একটি পাম্প 5 মিনিট সময়ে 12,000 কেজি পানি 10 মিটার উঁচুতে উঠাতে পারে। ওইখানে যে ক্ষমতাটা আমি পাবো সেটাই হচ্ছে কার্যকর ক্ষমতা। তাহলে কার্যকর ক্ষমতা যেহেতু আমি এখান থেকে পেয়ে যাব, তাহলে বাকি থাকে আরেকটা ক্ষমতা, সেটা হচ্ছে আমাদের প্রদত্ত ক্ষমতা। তাহলে পাম্পের ক্ষমতা বলতে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হলো পাম্পের গায়ে কি ক্ষমতা লেখা ছিল সেটা বলো। এখানে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে সময়। সময় t = 5 মিনিট সমান 5 × 60 সমান হলো 300 সেকেন্ড। এখানে ভর দেওয়া আছে m = 1200 কেজি। এখানে উচ্চতা দেওয়া আছে h = 10 মিটার। এখানে কিন্তু পানি উঠানোর কথা বলছে 10 মিটার উঁচুতে। কোন জায়গা থেকে কোন জায়গায় সেগুলো আমাদের বলেনি। আমাদের 10 মিটার উঁচুতে উঠাতে বলেছে, আমরা 10 মিটার ধরে অঙ্ক করব। এইবার এই জায়গায় দেওয়া আছে কর্মদক্ষতা ইটা = 60%। কি বের করব সেটা আগে হিসাব করি। এখানে যে উপাত্তগুলো দেওয়া আছে সেই উপাত্তগুলো দিয়ে আমরা যেটা বের করতে পারবো সেটা হলো কার্যকর ক্ষমতা। তাহলে লিখব, আমরা জানি, তোমাদের কিন্তু প্রশ্ন থাকতে পারে যে এটা কার্যকর ক্ষমতা কেন হবে, কারণ এই জায়গায় সে কাজ করতেছে। এতটুকু কাজ করবে এটা বলি নাই, সে এতটুকু কাজ করতেছে। এখন এতটুকু কাজ সে করতে পারে, তার মানে এখান থেকে আমরা যেটা পাই সেটা হলো লব্ধ কার্যকর শক্তি বা লব্ধ কাজ বা লব্ধ কার্যকর ক্ষমতা। এই জন্য আমরা এখানে যেটা পাবো সেটা হলো লব্ধ কার্যকর ক্ষমতা P = mgh/t। এখানে মানগুলো বসাবা, 1200 × 9.8 × 10 ডিভাইডেড বাই, এখান থেকে যদি আমরা দেখি তাহলে হবে এরকম 4 × 9.8 × 10, 4 × 9.8 × 10, এটা হবে 4 × 98, 2 হাতে আছে 3, 4 নং 36, এত ওয়াট পি প্রাইম। ও সরি, এই জায়গায় 12,000 কেজি ছিল, 12,000 কেজি। তাহলে এই জায়গায় হবে 40, এই জায়গায় যেটা হবে এত ওয়াট। এটা হলো আমাদের লব্ধ কার্যকর ক্ষমতা। এবার লিখবো আবার ইটা = P'/P × 100%। তাহলে আমরা এখান থেকে কি বের করব? P বের করব। P = what? তাহলে এই জায়গায় 60% = P' divided by P × 100%। P' এর মান আমরা বসিয়ে দিতে পারি এই জায়গায় 3920। এই জায়গা থেকে তোমরা বের করবা P = এটা দিয়ে যদি তুমি এখানে ভাগ করে দাও, এটা দিয়ে যদি ভাগ করে দাও তাহলে হবে 0.6। তাহলে এই জায়গায় হবে 3920 ডিভাইডেড বাই 0.6 ওয়াট। এই ওয়াটকে তুমি চাইলে হর্স পাওয়ারে নিতে পারো, আবার কিলো ওয়াটেও নিতে পারো। আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো। এবার এইটার মতো আর একটা অঙ্ক তোমাদের এক্সাম্পল দিব আমি। মিনিট 25,000 কেজি 12 মিটার 70%। হলে পাম্পের ক্ষমতা নির্ণয় করবা।
এই অধ্যায়টা মোটামুটি শেষের দিকে। আমি এই অধ্যায়ে কি কি সূত্র পড়েছি সেইগুলো একটু তোমাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। 1 নাম্বার, W ইকুয়াল টু Fs অথবা Fs cos থিটা। 2 নাম্বার, EP ইকুয়াল টু mgh। 3 নাম্বার, EK ইকুয়াল টু হাফ mv স্কয়ার। 4 নম্বরে আমরা যেটা করেছি সেটা হলো P ইকুয়াল টু W/T ইকুয়াল টু mgh/t। 5 নাম্বার, ইটা ইকুয়াল টু P'/P ইন্টু 100%। এই অল্প কয়টা সমীকরণ আছে, এই জায়গায় তোমাদের বিশেষ করে যেটা মনে রাখতে বলেছিলাম, যত ধরনের কাজ আছে, কাজই শক্তি, শক্তি কাজ, কাজই শক্তি, শক্তি কাজ। এই জায়গায় বলেছিলাম ভালো করে মনে রাখার জন্য, যে কোনো কাজকে যদি সময় দিয়ে ভাগ করা যায় তাহলেই সেখানে ক্ষমতা পাওয়া যাবে। এখন কাজ তুমি যেইভাবে বের করতে পারো, এইভাবে বের করতে পারো। এইটাও এক ধরনের কাজ সমান W লেখা যায়, এইটাও এক ধরনের কাজ সমান W লেখা যায়। তো যত ধরনের কাজ আছে পৃথিবীতে, সকল কাজকে যদি তুমি সময় দিয়ে ভাগ করো তাহলে পেয়ে যাবে ক্ষমতা। তো আশা করি মোটামুটি তোমরা এই অধ্যায় সম্পর্কে ধারণা পেয়েছো। সামনাসামনি যখন হবো তখন হয়তো আরো ভালো করে ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকে আর এই ক্লাসটা দীর্ঘায়িত করলাম না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।